ময়না আয়, ময়না আয়, ময়না আয়। এত রাতে মাসিকে ডাকছে এমনটা বলেই বিছানাতে উঠে বসে ভাইকে ডেকে তুলি। এই এত রাতে মাসিকে কে ডাকছে? ও কেউ না, ছাড়, তুই শুয়ে পড়, ঘুমা। এই বলে ভাই অন্য পাশ ফিরে ঘুমিয়ে পড়ে। আমি তখন চুপ করে বসেছিলাম। ফোনটা হাতে নিতেই দেখলাম তখন রাত প্রায় 3টে। শুয়ে পড়লাম, ঘুম আসলো না, কিন্তু গাটা কেমন ভারী হয়ে আসলো। ভাবলাম জ্বর আসছে, একটা জ্বরের ওষুধ খেয়ে শুয়ে পড়লাম। হঠাৎ বাইরে থেকে কেউ একটা ভাইয়ের নাম নিয়ে ডাক দিল, পিল্টু আয়, পিল্টু আয়, পিল্টু আয়। ভাই তো নিঃশব্দে ঘুমিয়েছিল, কিন্তু ডাকটা 3বারে বেশি আর শুনতে পেলাম না। তাই আমি নিজেই জানলার কাছে গিয়ে দাঁড়িয়ে দেখলাম জানলার নিচ দিয়ে একটা মাঝবয়সী মেয়ে চলে যাচ্ছে। মেয়েটাকে দেখে মনে হলো মেয়েটি হয়তো তার গা ভাসিয়ে দিয়েছে, যেন উড়ে চলে যাচ্ছে। আমার আর ঘুম আসলো না। ভোর হতেই শুনলাম মাসিদের গ্রামে একজন মারা গেছে। মাসিরা সবাই দেখতে যায় এবং বাড়ি এসে বলে হার্ট অ্যাটাকে নাকি মারা গেছে। আমিও কথায় কথায় কাল রাতের কথাটা বলে ফেলেছি। জানো মাসি, তখন রাত 3টে বাজে, কেউ একটা তোমাকে ডাকলো। তার অনেকক্ষণ পরে সে আবার একইভাবে ভাইকে যেন 3বার ডাকলো। ভাই তো ঘুমাচ্ছিল, তাই আর ওকে ডাকিনি। মুহূর্তের মধ্যে মাসির মুখটা ফ্যাকাশে হয়ে গেল। মাসি বলে উঠল, নবীন জ্যাঠা নিশির ডাকে সাড়া দিয়েছিল হয়তো, তাই বেঘরে প্রাণটা হারালো। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করি, কী সব বলছো মাসি? ওইসব আবার হয় নাকি? কাল তো ভাইকে ডাকবার পর আমি জানলার কাছে গিয়ে দেখলাম একটা মহিলা রাস্তা দিয়ে চলে যাচ্ছে। কি বলছিস কি তুই? তুই আবার এসব দেখেছিস? হ্যাঁ, ওসব নিশি টিশি কিছুই হয় না মাসি। কেউ হয়তো বদমাশি করে এমন করে। না রে বাবা, তুই তো অনেক দিন পরে এলি, তাই জানিস না। বছরখানেক আগে এই গ্রামের দৃশ্য সম্পূর্ণ আলাদা ছিল। দিনরাত সবসময় রাস্তাঘাটে লোকজন চলাচল করত, কোনো রকম কোনো উপদ্রব ছিল না। হঠাৎ একদিন এক তান্ত্রিক আসে আমাদের গ্রামে। অনেকেই আপত্তি করেছিল, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। উল্টে যারা আপত্তি করেছিল তাদের পরিবারের কেউ না কেউ 3 দিনের মধ্যে মারা যায়। এরপর আর কারোর সাহস হয়নি কোনো রকম কথা বললা। সে এখানে ওই পোড়ো কালী মন্দিরে থাকে। ওই প্রতি অমাবস্যা রাতে নিশিকে আহ্বান করে এবং গ্রামের দিকে লালিত করে ছেড়ে দেয়। প্রথম প্রতি অমাবস্যার রাতে একজন করে মারা যেত। এমন অনেক দিনে এর উপদ্রব ছিল না। হঠাৎ কাল রাতে আবার শুরু হলো। সব ঘটনা শুনেও আমার একটুও বিশ্বাস হলো না। এরপর সব কিছু স্বাভাবিক হয়ে যায়। আমি প্রায় 1 মাস এখানে আছি। বাড়ি থেকে খুব একটা বেরানো হয় না। বাড়িতে ভাইয়ের সাথেই থাকি। ভাইও খুব একটা বাইরে খেলতে যায় না। সেদিনের কথাগুলো মনে পড়লে খুব হাসি পায় আমার। একদিন বিকালে ভাই বলল, চল দাদা, আজ খেলতে যাই। দুজনেই মাঠে গিয়ে পৌঁছালাম। দেখলাম কয়েকজন বাচ্চা ছেলে খেলছে। ভাইও তাদের সাথে খেলতে চলে গেল। আমি একটা কাঠের গুঁড়ির উপর বসে পড়লাম। অনেকক্ষণ একা বসে থাকতে থাকতে হঠাৎ চোখ পড়ল একটা পোড়ো বাড়ির দিকে। ভাইকে ডেকে জিজ্ঞাসা করতে ভাই বলে ওটা পোড়ো কালী মন্দির। চল ভাই, ঘুরে আসি। আমি অনেক দিন এমন পুরনো বাড়ি যাইনি। ভাই এবং তার বন্ধুরা বলে উঠল, না না, আমরা কেউ যাব না। বারবার বলার পরেও ভাই যখন রাজি হলো না, আমিও জোর করলাম না। সন্ধে হয়ে এসছে, চল বাড়ি যাই তাহলে। এমনটা বলে বাড়ি চলে গেলাম। সন্ধে পড়তেই মাসির বলে দিয়েছিল, আজ কিন্তু অমাবস্যা, আজ তাড়াতাড়ি সবাই খেয়ে ঘুমিয়ে পড়তে হবে। মাসি যেমন বলা তেমন কাজ। 8টা বাজতে না বাজতে খেয়ে শুয়ে পড়তে হলো। আজও আমার ঘুম ভাঙে রাত 3টে। কেউ আমাকে ডাকলো, মনে হতেই কানটা খাড়া করে শুনলাম।
আমার নাম ধরে 3 বার কে ডেকে উঠল। আমি উত্তর দিলাম না। 3 মিনিট পর ঠাকমার নাম ধরে ডাকতে শুরু করলো। ঠাকমা হ্যাঁ যাই বলে চিৎকার করে উঠল ঘুমের মধ্যে। ঠাকমা মানে মাসির শাশুড়ি। উনি আমাদের ঘরের মেঝেতেই বিছানা করে শুয়েছিল। ঠাকমার ডাক শোনার সাথে সাথেই দেখলাম ঘর থেকে ছাই রঙের একটা আলোর মতো কি একটা জানলা দিয়ে বেরিয়ে গেল। আমিও সেই জানলার কাছে গিয়ে দাঁড়ালাম। দেখলাম সে একই দৃশ্য। সে চলে গেল এবং চারিদিকটা আবার নিস্তব্ধ হয়ে গেল। আমি মাসিকে ডাকলাম, মাসি এবং মেসো আসে। তারপর ঠাকমাকে ডাকা হয়, কিন্তু ঠাকমা কারোর ডাকে সাড়া না দিয়ে চিরনিদ্রায় চলে যায়।